শখের বশে শিশু হত্যা করছে ইসরায়েল। গাজায় ৪৮ ঘন্টার ভিতর ১৪,০০০ শিশুকে হত্যা করা হবে, জানাবো বিস্তারিত। আবারও ভারত পাকিস্তান যুদ্ধের উত্তেজনা। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর হাতে ভারতীয় প্রক্সি সংগঠনের ১২ জন এবং দেশটির ২ জন সেনা সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলি পণ্য বয়কট শুরু করেছে যুক্তরাজ্যের বৃহৎ খুচরা বিক্রয় প্রতিষ্ঠান। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা। যে কোনো মুহূর্তে হতে পারে ইসরায়েলে হামলা, জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারত পাকিস্তানের মধ্যে চলা যুদ্ধে বিজয়ী হয়েছেন চীন। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জাতিসংঘের মানবিক বিষয়ক ও জরুরি ত্রাণ সমন্বয়কারী টম ফ্লেচার সতর্ক করেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রায় ১৪,০০০ শিশু মৃত্যুবরণ করতে পারে, যা মানবিক বিপর্যয়ের একটি ভয়াবহ দৃষ্টান্ত। তিনি এই আশঙ্কা করেছেন গাজায় দুরবস্থার চরম পর্যায়ে পৌঁছানোর ফলে, যেখানে খাদ্য, ঔষধ এবং অন্যান্য জরুরি ত্রাণের অপ্রতুলতা শিশুদের জন্য বিশেষভাবে প্রাণঘাতী হয়ে উঠেছে। মঙ্গলবার ২০ মে টম ফ্লেচার বিবিসি রেডিও 4কে দেয়া এক সাক্ষাৎকারে গাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গাজায় মানবিক বিপর্যয় এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রায় ১৪,০০০ শিশু মৃত্যুর মুখে পড়বে। তার এই বক্তব্যে তিনি গাজার জনগণের জন্য ক্রমবর্ধমান সংকট এবং খাদ্য স্বাস্থ্যসেবার প্রতুলতা তুলে ধরেন। তার মতে, ইসরায়েল কর্তৃক গাজায় আরোপিত অবরোধ এবং ত্রাণ সরবরাহে বাধার কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, যার ফলে শিশুদের বেঁচে থাকার সম্ভাবনা সংকীর্ণ হয়ে পড়েছে। প্রসঙ্গত, গাজায় খাদ্য সংকট একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষত শিশুদের জন্য। ইসরায়েল গাজার সীমান্ত বন্ধ রাখার কারণে সেখানে জীবন রক্ষাকারী পণ্য ত্রাণের প্রবাহ অত্যন্ত সীমিত হয়ে গেছে। এই অবরোধের কারণে গাজায় ২০ লাখেরও বেশি বাসিন্দার জন্য খাদ্য, পানি এবং চিকিৎসা সরবরাহ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনী গাজায় শখের বশে শিশু হত্যা করছে এবং ইসরায়েল একটি অযোগ্য রাষ্ট্র হিসেবে পরিণত হচ্ছে। মঙ্গলবার বিষয় নিয়ে এমন মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দলের একজন শীর্ষ নেতা। তিনি বলেন, সুস্থ দেশের মতো আচরণ করতে না পারলে ইসরায়েল দক্ষিণ আফ্রিকার মতো একটি বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হওয়ার পথে আছে। নেতানিয়াহু সরকার প্রতিহিংসার ব্যক্তিত্বে পরিপূর্ণ উল্লেখ করে গোলাম বলেন, তাদের কোনো নীতিবোধ নেই। নেতানিয়াহু সরকার প্রতিহিংসা পরায়ণ ব্যক্তিত্বে পরিপূর্ণ উল্লেখ করে গোলাম বলেন, তাদের কোনো নীতিবোধ নেই এবং সংকটের সময় দেশ পরিচালনার ক্ষমতা নেই। এটি আমাদের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে। এদিকে ইয়ার গোলামের এই বক্তব্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গোলামের বক্তব্যকে রক্তপাতের অপবাদ এবং বন্য উস্কানি হিসেবে বর্ণনা করেছেন নেতানিয়াহু। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে পৃথক সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর হাতে ভারতীয় প্রক্সি সংগঠনের ১২ জন এবং দেশটির ২ জন সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ২০ মে সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরিকি তালেবান পাকিস্তান গ্রুপ এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র সংঘর্ষ হয়েছে। এতে ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা। শনিবার ১৭ মে, রবিবার ১৮ মে পাক সেনার সঙ্গে নিষিদ্ধ তেহরিকি তালেবান পাকিস্তান গ্রুপ এবং বেলুচিস্তানের নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালিত হয়েছে। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, লাক্ষী মারওয়াত জেলার এই অভিযান চালানো হয়, যেখানে সেনারা শত্রু অবস্থানের বিরুদ্ধে লড়াই করেছে এবং ৫ জন ভারতীয় স্পন্সরার সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এছাড়াও এই জেলায় আরও একটি অভিযানে ২ ভারতীয় স্পন্সরড সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন। সামরিক বাহিনীর মিডিয়া শাখা আরও বলেছে, তীব্র গুলি বিনিময়ের সময় ২ সাহসী সন্তান সিপাহী ফরহাদ আলী তুরি এবং ল্যান্স নায়ক সাবির আফ্রিদি বীরত্বের সঙ্গে লড়াই করে চূড়ান্ত ত্যাগ স্বীকার করে শহীদ হন। প্রথমে বেলুচিস্তানের সংঘর্ষ বাধে বলে জানায় বিবৃতিতে। এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সামরিক বাহিনীর সন্ত্রাসী সতর্ক করে বলেছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর জাতির সঙ্গে তাল মিলিয়ে বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতি নষ্ট করায় ভারতীয় প্রক্সিদের প্রচেষ্টা ব্যর্থ করতে দৃঢ় প্রতিজ্ঞ। মঙ্গলবার ২০ মে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় চলমান নৃশংস হত্যাযজ্ঞের কারণে ব্রিটেনের সবচেয়ে বড় সুপারমার্কেট ব্র্যান্ড কো-অপ ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার ১৭ মে কো-অপের বার্ষিক সাধারণ সভায় প্রস্তাবটি বিপুল সমর্থন পায়। প্রতিষ্ঠানটির ৭৩% কর্মী এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। প্রতিষ্ঠানটির সদস্যের দাবি, এটি গাজার উপর ইসরায়েলের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে একটি জবাবদিহিমূলক পদক্ষেপ।
চলতি গ্রীষ্মের শেষ দিকে এই পর্যালোচনা শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই কোক আপ তাদের দোকান থেকে ইসরায়েলের সব পণ্য ফেলে দেবে। কোআপ তাদের নৈতিক অবস্থানের জন্য ব্রিটেনের অন্যান্য সুপারমার্কেট থেকে সবসময় আলাদা। এছাড়া যুক্তরাজ্যে এটাই ছিল প্রথম খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান দ্বারা 2007 সালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের নীতির প্রতিবাদ জানিয়ে দেশটির পণ্য বয়কট করেছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ ও মানবিক সহায়তা প্রবেশে আরোপিত বিধিনিষেধ তুলে না নিলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডা। স্থানীয় সময় 19 মে সোমবার 3 দেশের শীর্ষস্থানীয় নেতাদের যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। সাম্প্রতিক গাজায় প্রাণঘাতী অভিযান আরও জোরদার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট, কানাডার প্রেসিডেন্ট তাদের যৌথ বিবৃতিতে বলেন, আমরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সম্প্রসারণের তীব্র বিরোধিতা করছি। গাজায় মানবিক দুর্ভোগের মাত্রা অসহনীয়। তারা পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা জানিয়ে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করেছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই 3 দেশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তিনি বলেছেন, দেশকে হামাসের জন্য বিশাল পুরস্কার প্রস্তাব করেছে। 3 দেশের নেতারা নেতানিয়াহু পূর্বের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। প্রায় 3 মাস সম্পূর্ণ অবরোধের পর তিনি অবরুদ্ধ গাজায় মাত্র কয়েকটি ট্রাক প্রবেশ করতে অনুমতি দিয়েছেন। তারা এটিকে অপর্যাপ্ত উল্লেখ করে সতর্ক করেছেন যে ইসরায়েলি সরকার আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঝুঁকিতে রয়েছে। এদিকে গাজায় ইসরায়েলের চলমান অগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরায়েলের হাইফা বন্দরে হামলার হুমকি দিয়েছে। সোমবার ইয়েমেনের রাজধানী সেনা থেকে বার্তা এসেছে। এফআই জানিয়েছে, হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সরি ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে নৌ অপরাধের অংশ হিসেবে হাইফা বন্দরে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখপাত্র বলেন, হাইফা বন্দরের দিকে যাওয়া বা সেখান থেকে আসা সব জাহাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আমরা সতর্ক করেছি। আমাদের প্রতিরোধ অভিযান এখন থেকে হাইফা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বিস্তৃত হবে। তিনি আরও জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর অগ্রাসনের জবাবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যখন ইসরায়েল তার অগ্রাসন বন্ধ করবে এবং গাজার অবরোধ তুলে নেবে, তখন আমাদের প্রতিরোধও থেমে যাবে। এদিকে সোমবার সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার দেশ গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে। একই দিনে ইসরায়েলের নতুন হামলায় বহু মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। চলতি মাসে যুদ্ধ জড়িয়েছে ভারত ও পাকিস্তান। কাশ্মীরের পেহেলগ্রামের সন্ত্রাসী হামলার ঘটনায় যুদ্ধে জড়ায় 2 দেশ। এতে উভয় দেশ নিজেদের জয়ী বলে দাবি করেছে। তবে এর সংঘাতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে চীন। এতে অপ্রত্যাশিত বিজয় হিসেবে অভিভূত করেছে চীনের প্রতিরক্ষা শিল্প। ভারত পাকিস্তানের সংঘাতে চীনা অস্ত্র ব্যবহার এবং এর কথিত সাফল্য বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের মাধ্যমে চীনের প্রতিরক্ষা খাতের অপ্রত্যাশিত উত্থান হয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধে ভারত তার ফ্রান্স ও রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে। অন্যদিকে এর মোকাবেলায় পাকিস্তান চীনের সঙ্গে যৌথভাবে উৎপাদিত J-10 এবং JF-17 যুদ্ধবিমান মোতায়েন করে। উভয় পক্ষই দাবি করে তাদের বিমান সীমা অতিক্রম করেনি এবং দূর থেকে মিসাইল নিক্ষেপ করেছে। পাকিস্তান দাবি করে তারা ভারতের 6টি যুদ্ধবিমান, যার মধ্যে ফ্রান্সের তৈরি রাফাল বিমানও ছিল, ভূপাতিত করেছে। ভারত এই দাবির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। ভারতীয় বিমান বাহিনী এয়ার মার্শাল একে ভারতী বলেন, যুদ্ধে ক্ষয়ক্ষতি স্বাভাবিক। আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি এবং আমাদের সব পাইলট নিরাপদে ফিরে এসেছে। পাকিস্তানের যুদ্ধবিমানে চীনা প্রযুক্তির ব্যবহার এই সংঘাতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রাইটার্সের একটি প্রতিবেদনে আমেরিকান কর্মকর্তাদের উদ্যুক্ত করে বলা হয়, পাকিস্তান সম্ভবত চীনের তৈরি J-10 বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমানের বিরুদ্ধে ইয়ার টু ইয়ার মিসাইল ছুড়েছে। চীনের পিপলস লিবারেশনের আর্মির অবসরপ্রাপ্ত সিনিয়র কর্নেল জৌবো বিবিসিকে বলেন, এই সংঘাত চীনা অস্ত্র শিল্পের জন্য একটি বড় বিজ্ঞাপন। এর আগে চীনের কাছে তার অস্ত্র ব্যবহার যুদ্ধক্ষেত্রে পরীক্ষার কোনো সুযোগ ছিল না। তিনি আরও বলেন, এই ঘটনা প্রমাণ করে যে চীনের কিছু অস্ত্র ব্যবস্থা বিশ্বের সেরাদের সমকক্ষ। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।